বললাম ইন্টিগ্রেশনের আজকের হচ্ছে দ্বিতীয় চ্যাপ্টার শুরু করছি। প্রথম দিনকে ফার্স্ট চ্যাপ্টারটা হয়েছে ফার্স্ট চ্যাপ্টার, আর আজকের এই সেকেন্ড চ্যাপ্টার কমপ্লিট হয়ে যাবে। 1 আর 2 হয়ে গেলে এই 1 আর 2 এর যে অঙ্কগুলো বলবো সেই অঙ্কগুলো অ্যাজ অ্যান অ্যাসাইনমেন্ট তোমাদেরকে সামনের সোমবার দিন জমা দিতে হবে। ঠিক আছে, আজকে ওকে স্যার। ক্লাসের হ্যাঁ শেষে স্যার। সবটা বলে দেবো। আজকে ক্লাসের শেষে সবটা বলে দেবো। আচ্ছা, নেক্সট আজকে যেটা আমরা শিখবো ইন্টিগ্রেশনে সেটা হচ্ছে, এটার নাম হচ্ছে, চ্যাপ্টারটার নাম হচ্ছে মেথড অফ সাবস্টিটিউশন। সাবস্টিটিউট কথার মানে আশা করি তোমরা কি সবাই জানো, খেলাতেও ব্যবহার হয়, অর্থাৎ পরিবর্তন। পরিবর্তন, একটা খেলোয়াড়ের পরিবর্তে আরও একটা খেলোয়াড় নামবে, কিন্তু বেসিক্যালি যে খেলোয়াড়টাই নামুক না কেন সেই খেলোয়াড়টা কিন্তু ওই একই দলের জন্য করবে, অর্থাৎ তাদের কাজটা সেম থাকবে, শুধুমাত্র পরিবর্তক হিসাবে নামানো হবে। কারণ সেখানে খেলোয়াড়ের কোনো চোট লাগতে পারে, বা হতে পারে কোনো খেলাটা সে হয়তো ভালো করে খেলতে পারছে না, তার পরিবর্তে আরেকজনকে নামালে ওই জায়গায় হয়তো ভালো সে খেলতে পারবে। ফুটবলে তো এটা প্রচুর হয়। তা সেরকমই অঙ্কেতেও এখানেও আমরা এই সাবস্টিটিউট করব। কিছু কিছু অঙ্ক আছে যে অঙ্কগুলোর প্যাটার্ন আমি তোমাদের অবশ্যই জানিয়ে দেব। কিছু কিছু অঙ্ক আছে যে অঙ্কগুলোর প্যাটার্ন অবশ্যই জানিয়ে দেব। সেই প্যাটার্নের অঙ্কগুলোতে আমরা সাবস্টিটিউশন মেথডটা অ্যাপ্লাই করব। অর্থাৎ যে অঙ্কে যেটা দেওয়া আছে তার পরিবর্ত হিসাবে আরেকটাকে ধরে নেব, ধরে নিয়ে অঙ্কটাকে এগিয়ে যাব। সব শেষে দেখবো যে অঙ্কটা আমার খুব সহজে হয়ে যাচ্ছে এই সাবস্টিটিউট করার জন্য। সাবস্টিটিউট না করলেও কিছু কিছু ক্ষেত্রে অঙ্কটা হবে, হবে না তা নয়, কিন্তু সাবস্টিটিউট করলে অঙ্কের লেন্থ বলো বা অঙ্কের ধরন বলো সবটাই অনেকটা কমে যাবে। তো এই সাবস্টিটিউশন, মেথড অফ সাবস্টিটিউশন, এটা শেখার জন্য বা এটা জানার জন্য প্রথমেই আমাকে এই 3.2.2 এর আন্ডারে যে 8খানা ফর্মুলা দেওয়া আছে সেই 8টা ফর্মুলা আমাদেরকে ভালোভাবে অবগত হয়ে নিতে হবে। দেখো তোমাদের ছোট্ট ছোট্ট করে কতগুলো রিদমিক ওয়েতে আমি এটা বলে দেবার চেষ্টা করছি, আমি বলে দেবার চেষ্টা করছি। এটা ভালো, আমার কথাগুলো ভালো করে একটু শুনো। আশা করি এই ফর্মুলাগুলো অতটাও তোমাদের সমস্যা করবে না। ফার্স্ট অফ অল দেখো, 1 এবং 2 ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। দেখো উপরে কিছু নেই, শুধু ডিএক্স আছে, নিচে এক্স স্কোয়ারটা আগে আছে, এ স্কোয়ারটা পরে আছে, এবং মাঝখানে প্লাস আছে। তাহলে আবারও লক্ষ্য করছি এ এর জায়গায় 2 3 4 5 এরকম সংখ্যা থাকতে পারে, আর এক্স মানে হচ্ছে চলরাশি। তাহলে ডিএক্স বাই প্রথমে এক্স স্কোয়ার অর্থাৎ চলরাশি স্কোয়ার প্লাস কোনো একটা কনস্ট্যান্টের স্কোয়ার, এটা যদি হয় তার ইন্টিগ্রেশন হবে 1/a tan ইনভার্স এক্স বাই এ। এটা হচ্ছে ইন্টিগ্রেশন। এটা অর্থাৎ কোনো জায়গায় এই ফরম্যাটে কোনো ইন্টিগ্রেশন দেখতে পেলে, আমার কার্সারটা লক্ষ্য করো, এই ফরম্যাটে কোনো ইন্টিগ্রেশন দেখতে পেলে আমরা সে তার ইন্টিগ্রেশন এটা লিখতে পারবো। ঠিক, ঠিক এবার দুয়েরটা লক্ষ্য করে দেখো, এখানে এক্স স্কোয়ার প্লাস ছিল, তো এখানে কিন্তু মাইনাস আছে, পরিবর্তন কিন্তু আর কিছু নেই। এখানে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ছিল, এখানে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার আছে। যেই মাইনাস হয়ে যাবে তার ইন্টিগ্রেশন কিন্তু 1/2a লগ এক্স মাইনাস এ বাই এক্স প্লাস এ, অর্থাৎ উপরে মাইনাস নিচে প্লাস। এটা একটু ভালো করে দেখে রেখো। অর্থাৎ এই 1 এবং 2 এর মধ্যে ইন্টিগ্রেশনের ফরম্যাট যেটা বলছি, দাঁড়াও, ইন্টিগ্রেশনের ফরম্যাট যেটা বলছি, একটায় দেখো প্লাস আছে আর একটায় দেখো মাইনাস আছে। অর্থাৎ প্লাসের ক্ষেত্রে কি হবে 1/a tan ইনভার্স এক্স বাই এ, আর মাইনাসের ক্ষেত্রে কি হবে 1/2a log এক্স মাইনাস এ বাই এক্স প্লাস এ। ডান। সেম অ্যাজ 3 এবং 4 লক্ষ্য করো, এই 3 আর এই 4, এখানে দেখো ডিএক্স বাই এটার সাথে এটাই আছে কিন্তু এটা রুট দিয়ে আছে, রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তখন কিন্তু হবে লগ মড এক্স প্লাস এই নিচেরটা এক্স রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। যদি এটা মাইনাস থাকতো, চারেরটা লক্ষ্য করে দেখো, তাহলে লগ মড এক্স প্লাস
এই পর্যন্ত দেখো পুরোপুরি সমান, এখানেও এক্স প্লাস এখানেও এক্স প্লাস, শুধু ভিতরে যেহেতু বললাম এক্স প্লাস এই নিচেরটা, এখানেও এক্স প্লাস এই নিচেরটা। তাহলে দেখো 3-এর সাথে 4-এর একটা সুন্দর মিল আছে। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে ধরো ইন্টিগ্রেশন শুরুতে এক্স স্কোয়ার প্লাস পরে এ স্কোয়ার এটা আমরা পেলাম, বা শুরুতে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এটা পেলাম, কিন্তু শুরুতেই যদি কনস্ট্যান্ট স্কোয়ার থাকে তখন আমরা কি করব? এইটার ইন্টিগ্রেশনটা একটু মনে রেখো, এটা অনেক জায়গাতেই পাবে। এটার ইন্টিগ্রেশনটা একটু মনে রেখো, এটার ইন্টিগ্রেশন হবে সাইন ইনভার্স এক্স বাই এ। ঠিক আছে, এটাকে তোমাকে আলাদা করে মনে রাখতে হবে। শোনো, সেকের সঙ্গে সবসময়ের জন্য টেনের একটা সুন্দর যোগাযোগ থাকে। কি করে? আমরা ছোটবেলায় যখন ত্রিকোণমিতি করেছি তখন 3টে প্রাইম ফর্মুলা আমরা শিখেছিলাম। একটা সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, আর একটা সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে বলো তো, সেকের সঙ্গে সবসময় কিন্তু ট্যান থাকে, তাই সেকের ইন্টিগ্রেশনেও দেখো এখানে mx আছে, অর্থাৎ কোথাও 2x 3x ইত্যাদি থাকতে পারে, তাই 1/m log mod sec mx প্লাস tan mx, অর্থাৎ সেকের সাথে ট্যানটা অবশ্যই থাকবে। ঠিক আছে, নেক্সট, এটা কোসেকের জন্য সেম একই জিনিস তোমাদেরকে আমি বলবো যে দেখো সেই যে প্রাইম ফর্মুলাগুলো শিখেছিলাম না, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, সেরকম সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, ঠিক একইভাবে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 ছিল। ত্রিকোণমিতির একদম বেসিক ফর্মুলা এই 3টে। তাহলে কোসেকের সঙ্গে সবসময়ের জন্য কে থাকবে? কট থাকবে। শুধু একটা জিনিস মনে রাখবে, এখানে কোসেককে যখন ইন্টিগ্রেট করা হবে তখন কিন্তু মাঝখানে মাইনাস আসবে, আর সেককে যখন ইন্টিগ্রেট করা হবে তখন কিন্তু মাঝখানে প্লাস আসবে। আর এই 8 নাম্বারটা হচ্ছে সব থেকে এই চ্যাপ্টারের, কেন এর পরে যতগুলো চ্যাপ্টার করব, এই 8 নাম্বার হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। উপরেরটার ডেরিভেটিভ যদি নিচেরটায় থাকে তাহলে তার ইন্টিগ্রেশন হয় লগ মড নিচেরটা। আবার রিপিট করছি, উল্টো কথাটা বলে ফেলেছি। কথাটা হবে কথাটা হবে নিচে যেটা আছে, নিচে ডেরিভেটিভ যদি উপরে থেকে থাকে তাহলে তার ইন্টিগ্রেশন হবে লগ মড নিচেরটা। আস্তে আস্তে অঙ্ক করলে এগুলো আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। দেখো, একটা ছোট্ট অঙ্ক আগে দেখাই, এই সাবস্টিটিউশন কথাটার অর্থটা কি আসলে। এখানে কিছুটা ডেরিভেটিভও কাজে লাগবে। তার আগে তোমাদেরকে কতগুলো অঙ্ক আমি একটু দাগিয়ে নিতে বলছি, ওই অঙ্কগুলো একটু দাগ দিয়ে নাও তোমরা। আর যাদের কাছে বই আছে, যাদের কাছে বই নেই তারা একটুখানি খাতায় লিখে নাও যে কোন অঙ্কগুলো এই চ্যাপ্টারের জন্য একটু হলেও ইম্পর্টেন্ট আছে। দেখো, এক্সাম্পল 1, এক্সাম্পল 4, এক্সাম্পল 1, এক্সাম্পল 4, এক্সাম্পল 5, এক্সাম্পল 12, এক্সাম্পল 12, এক্সাম্পল 17, এক্সাম্পল 17, এটা ইম্পর্টেন্ট আছে বেশ 17টা। এক্সাম্পল 21, এক্সাম্পল 21, এক্সাম্পল 22, এক্সাম্পল 23, 23 খুব ইম্পর্টেন্ট। এক্সাম্পল 32, এক্সাম্পল 32, এক্সাম্পল 36,
এক্সাম্পল 42, 43, 37, 36 এর পরে 37, তারপর 42, 43, আর লাস্ট হচ্ছে এক্সাম্পল 49, লাস্ট হচ্ছে এক্সাম্পল 49। এটা ব্যাস, এই কটা অঙ্ক আজকে আমরা শিখবো। তা আমরা একেবারে পেজ নাম্বার স্যার 1-এ প্রথম থেকে দু একটা মিস করে গেছি, একটু ওই প্রথমের দিকে নম্বরগুলো একটু বলে দেবেন? 1, হ্যাঁ 4, হ্যাঁ 4, 5, আচ্ছা 5, 12, 12, 17। হ্যাঁ তারপর থেকে লিখেছি ব্যাস 17। ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে। চলো এবার এক একটা দেখতে শুরু করি। বুঝতে না পারলে সাথে সাথেই আমাকে থামিয়ে দিয়ে জিজ্ঞাসা করবে। বোঝার চেষ্টা কর। দেখো দেখো এখানে বলেছে ইভ্যালুয়েট, ওই একই জিনিস, মান নির্ণয় করা, বলে একটা ইন্টিগ্রেশন দিয়ে দিয়েছে। এই ইন্টিগ্রেশনটা যে আমরা করতে পারবো না তা নয়, এই ইন্টিগ্রেশনটা ডেফিনেটলি আমরা করতে পারবো। কিন্তু এখানে একটা ছোট্ট জিনিস যদি আমরা ধরে নিই, ধরে নিলে ইন্টিগ্রেশনটা করতে অনেকটা সুবিধা হবে। দেখো আমি এখানে পাশে লেখার চেষ্টা করছি, তোমাদেরকে যদি এটাকেই এইভাবে লেখা হয় বলো তো কোনো আপত্তি আছে কিনা? সাইন, সাইন ব্র্যাকেটে লগ এক্স যেরকম আছে থাক, লগ এক্স ইন্টু 1/x ইন্টু ডিএক্স। দেখো তো এই লেখাটাকেই আমি যদি এভাবে করে লিখি তাহলে কি কোনো অসুবিধা হওয়ার কথা? না স্যার, ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, এবার একটা কথা বলি, বলো আমাকে, যদি log x কে ডেরিভেটিভ করা হয়, log x এর ডেরিভেটিভ মনে আছে? তোমরা এক কাজ করো, ডেরিভেটিভের আজকের আমি বলে বলে দিয়ে যাচ্ছি, তোমাদের তো আগের নোটস আছে, ডেরিভেটিভ ক্লাসেও করানো হয়েছিল, ডেরিভেটিভের চ্যাপ্টারটা একটুখানি ভালো করে দেখো। log x এর ডেরিভেটিভ যদি করা হয়, দেখো log x, আমরা কি করব, এই log x টাকে আমরা z ধরে নেব। কি ধরবো? আমরা z ধরে নেব। ন্যাচারালি অঙ্কগুলোতে z ই ধরা হয়, ঠিক আছে? তার মানে এটাই নয় যে তোমাকে z ই ধরতে হবে, তুমি যা খুশি তাই ধরতে পারো, ঠিক আছে? log x কে z ধরে নিয়ে আমি এই বোথ সাইড ডেরিভেটিভ করে দেবো। তুমি আমাকে এটা বলো, log x কে যদি ডেরিভেটিভ করা হয় তাহলে কি আসতে পারে? log x এর ডেরিভেটিভ হচ্ছে 1/x, ঠিক আছে? 1/x সাথে লিখবো dx। আবারও রিপিট করছি, কি বললাম? log x কে ডেরিভেটিভ করলে হবে 1/x, 1/x সাথে লিখতে হয় dx। আর এদিকে যেহেতু শুধু z একা আছে, তাহলে এর এর জায়গায় হবে dz। এর আগে তো z এর আগে তো কিছু নেই, ওই জন্য z এর জন্য হলো dz, আর log x কে ডেরিভেটিভ করে 1/x dx। বলো এই পর্যন্ত একটু হলেও কি বোঝা গেছে? জানি ফর্মুলা ভুলে গেছো, তাও এই পর্যন্ত দেখে বলো তো একটু বোঝা গেছে কিনা। হ্যাঁ স্যার। ওকে, নেক্সট এই যে 1/x dx, অর্থাৎ এইটুকু লক্ষ্য করো, এইটুকু 1/x dx, এই 1/x dx আমার যে অঙ্কটা ছিল, এই অঙ্কে 1/x dx এই কথাটা আছে তো, এই কথাটা আছে তো? তাহলে এই পুরোটার পরিবর্তে আমি কি বসাতে পারি এখন? dz বসাতে পারি, ডিজেট। হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। dz হ্যাঁ বসাতে স্যার। পারি। তাহলে এখানে লক্ষ্য করে দেখো, এই যে আমি যেভাবে ভেঙেছিলাম সেভাবে ভাঙা হয়েছে প্রথমে। এখানে এই যে 1/x dx এর পরিবর্তে এখানে dz বসানো হয়েছে। আর দেখো এই log x টাকে আমরা কি ধরেছিলাম? log x টাকে কি ধরেছিলাম? z। দেখো এই log x যেখানে আছে তার পরিবর্তে লেখা হয়েছে z। বলো এটুকু বুঝতে পেরেছো কিনা, এইটুকু বুঝতে পেরেছো কিনা? বুঝতে পেরেছো না পারোনি?
স্যার আর একবার বলুন ডিজিটের পর থেকে। আমি কি বললাম, ওয়ান বাই এক্স ডিএক্স, এই যে ওয়ান বাই এক্স ডিএক্স, এটা সমান চিহ্ন ডিজেট মানে কি এটার পরিবর্তে ডিজেট বসাতে পারবো। তাহলে দেখো, হ্যাঁ। এইটার পুরোটার পরিবর্তে ডিজেট বসিয়েছি। এর ঠিক আগে এই যে লগ এক্স ছিল তো, সাইন লগ হুম। এক্স, সাইনটা সাইন বসে গেছে, কিন্তু এই লগ এক্সটাকে আমি কি ধরেছি, লগ এক্সটাকে কি ধরেছি এখন, জেড। জেড। তাহলে এই লগ এক্স এর জায়গায় জেড বসিয়ে দিয়েছি। তাহলে আলটিমেট কি হলো, সাইন জেড ডিজেড ইন্টিগ্রেশন সাইন জেড ডিজেড, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। এটা নিয়ে কারোর সমস্যা আছে? আর অন্য কারো? প্রবীর? হ্যাঁ স্যার, অঙ্কে অঙ্কে তো এইরকম ভাবে ভেঙে দেওয়া নেই যে এক্সাম্পলটা দেখানো আছে হুম, সেখানে এইভাবে করা আছে। এই যে তো করা অন্য আছে, এই জায়গাটায় করা আছে, দেখো এই জায়গাটা, এই যে log x dx, এদিকে dz, এদিকে হ্যাঁ দেখো হ্যাঁ ওয়ান হ্যাঁ বাই এক্স ডিজেড। এই এতটুকু ঠিক তোমাদের আছে। দেখতে হবে না, এতটুকু করার দরকার নেই, আমি আমি গাইড করে করে দিয়ে যাব, ঠিক ওইটুকু করলেই হবে। দেখো না, ঠিক আছে। আলটিমেট সব শেষে দেখো এই জায়গাতেই এসে উপস্থিত হয়েছে। বুঝতে পেরেছো এবার? হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এইবারে আগের চ্যাপ্টারে তোমাদের ফর্মুলা দেওয়া ছিল, সেই ফর্মুলাগুলোর মধ্যে সাইন জেড ডিজেড বা সাইন এক্স ডিএক্স, এটার ফর্মুলা দেওয়া ছিল। এটার ফর্মুলা কি ছিল বলতো, মাইনাস কস এক্স প্লাস সি। তাহলে এখানে যেহেতু জেড দিয়ে আছে পুরোটা, তাহলে কি হবে, মাইনাস কস জেড প্লাস সি। এবার আমার অঙ্কটা তো জেড দিয়ে ছিল না, অঙ্কটা ছিল এক্স দিয়ে, লগ এক্স দিয়ে। তাহলে এই জেড এর পরিবর্তে আমি সবশেষে আবার কাকে ফিরিয়ে আনবো, লগ এক্স কে। এই জেড যেখানে আছে সেই জেড এর পরিবর্তে আবার লগ এক্স লিখে দেবো। অর্থাৎ যেটা ছিল সেটাকে পরিবর্তন করে অঙ্কটাকে সহজে করে ফেললাম, করে ফেলে আবার যেটা ছিল সেটাকেই ফিরিয়ে এনে দেবো। বলো বুঝলে কিনা? ফার্স্ট অঙ্কটা কি হ্যাঁ বোঝা স্যার। গেছে? হ্যাঁ স্যার। বাকিরা? সঞ্চিতা, আপনি বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার, হ্যাঁ। ওকে, বাকি যারা আছো তোমরা? হ্যাঁ স্যার। ওকে, নেক্সট দেখো, চারের দাগের অঙ্কটা একটুখানি দেখানোর চেষ্টা করি, ভালো করে বোঝার চেষ্টা করবে। এখানে ই টু দি পাওয়ার এক্স, এখানে কত আছে, ওয়ান প্লাস এক্স ডিভাইডেড বাই কস স্কোয়ার এক্স ই টু দি পাওয়ার এক্স। আমাকে এই ধরনের সাবস্টিটিউশনের অঙ্ক করতে গেলে আমাকে কিন্তু ডেরিভেটিভটা খুব ভালো করে শিখতে হবে, বা ডেরিভেটিভের ফর্মুলাগুলো অ্যাটলিস্ট মাথায় রাখতে হবে। তোমরা কিন্তু ডেরিভেটিভের ফর্মুলাগুলো নিয়ে নাও মাথার মধ্যে, বা বই দেখো। যার কাছে বই নেই আমাকে জানাবে, আমি এখানে ডেরিভেটিভের ফর্মুলাগুলো আলাদা করে তোমাদেরকে দিয়ে দেবো আবার। কিন্তু এই অঙ্কগুলো করতে ডেরিভেটিভ ছাড়া এই অঙ্কগুলো করা যাবে না। দেখো, এখানে দেখো, এখানে এই যে এক্স ই টু দি পাওয়ার এক্স, এটাকে আমরা জেড ধরেছি। এবার দুদিকেই যদি ডেরিভেটিভ করা হয়, একেবারে এই জায়গাটায় দেখবে তোমরা, এই মাঝে গোষ্ঠীপিণ্ডি কি করেছে দেখার দরকার নেই। দুদিকেই যদি ডেরিভেটিভ করা হয়, এটা এক্স আছে ই টু দি পাওয়ার এক্স, ডেরিভেটিভের নিয়ম ছিল, ধরো এক্স ই টু দি পাওয়ার এক্স কে যদি ডেরিভেটিভ করা হয়, তাহলে তার নিয়ম ছিল প্রথমেরটাকে ঠিক রেখে পরেরটার ডেরিভেটিভ, মানে ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ প্রথম মানে কে, এটা এক নাম্বার, এটা দু নাম্বার, ই টু দি পাওয়ার এক্সটা দু নাম্বার আর এক্সটা হচ্ছে এক নাম্বার। তাহলে একটাকে ঠিক রেখে দুইটার ডেরিভেটিভ মানে ই টু দি পাওয়ার এক্সই হবে, প্লাস দুইটাকে ঠিক রেখে একটা ডেরিভেটিভ, একের ডেরিভেটিভ মানে কত, শুধু এক্স এর ডেরিভেটিভ, এক্স এর ডেরিভেটিভ মানে এক্স, এই ওয়ান। এই পুরোটার পরে আমি আগের অঙ্কে কি বলেছিলাম, একটা ডিএক্স লিখবো। হ্যালো? আচ্ছা, হ্যাঁ নাইবের মধ্যে থেকেই। আ- আ- হ্যাঁ 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 হ্যাঁ। হুম হুম হুম। মানি, মানি, ও মানি, আমাকে একটা মিনিট একটু টাইম দাও।
হ্যালো হ্যালো আচ্ছা দেখো, এখানে একটাকে ঠিক রেখে 2 এর ডেরিভেটিভ প্লাস 2টাকে ঠিক রেখে 1 এর ডেরিভেটিভ। 1 এর ডেরিভেটিভ মানে কত? x টার ডেরিভেটিভ। x এর ডেরিভেটিভ মানে হচ্ছে 1। তারপরে কি বলেছিলাম? সবশেষে একটা dx লিখবো। দেখো আগের অঙ্কেও তাই করেছিলাম। আগের অঙ্কে দেখো এই log x টাকে ডেরিভেটিভ করে পাশে একটা dx লিখেছি। আর এখানেও তাই তাই করেছে দেখো। এই এই বাঁদিকেরটা এটার ডেরিভেটিভ এইটুকু, তারপরে একটা dx লেখা হয়েছে। ইকুয়াল টু দিয়ে দেখো ডান দিকে শুধু z ছিল, তার জন্য z লেখা হয়েছে। বোঝা গেছে? এবার তোমরা আমাকে বলো, এই যে লেফট হ্যান্ড সাইডে এখান থেকে দেখো তো, এইটুকু থেকে কার্সর লক্ষ্য করো, এইটুকু থেকে ই টু দি পাওয়ার এক্স টাকে কমন নিতে পারি তো? ই টু দি পাওয়ার হ্যাঁ এক্স স্যার। যদি কমন নেওয়া হয়, তাহলে কে পড়ে থাকবে? 1 প্লাস এক্স, আর যেরাম ডিএক্স টা ছিল ওরকম ডিএক্স টা থাকবে, এই ডিএক্স টা যেরাম ছিল ওরকমই থাকবে। আর ডান দিকে ডিজেড আছে। এবার লক্ষ্য করে দেখো, ই টু দি পাওয়ার এক্স ব্র্যাকেটের মধ্যে 1 প্লাস এক্স ডিএক্স, ই টু দি পাওয়ার এক্স ব্র্যাকেটের মধ্যে 1 প্লাস এক্স ডিএক্স, এই পুরোটার পরিবর্তে আমি কি লিখতে পারবো? এই পুরোটার পরিবর্তে কি লেখা যাবে অনন্যা? ডিজেড, তাই কি না? হ্যাঁ স্যার। এই পুরোটার পরিবর্তে এটা লেখা যাবে ডিজেড। আর হ্যাঁ নিচে স্যার। দেখো cos স্কোয়ার এক্স ই টু দি পাওয়ার এক্স ছিল, এবার এক্স ই টু দি পাওয়ার এক্স টাকে আমরা কি ধরেছি? জেড, তার মানে cos স্কোয়ার জেড, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এবার এই cos স্কোয়ার জেড এই জায়গা থেকে আমি তোমাদের বোঝানোর জন্য একটুখানি করছি। দেখো এই জিনিসটাকে, স্যার, হ্যাঁ বলো। স্যার এই জায়গাটা একটু বোঝাবেন, এই যেটা লাস্টে পুট ওই এক্সি লাস্ট যেটা নিচে যেটা ওই জায়গাটা একটু এই বোঝাবেন? জায়গাটা, এই জায়গাটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখানে দেখো, তুমি মিউট করো না, এক্স ই টু দি পাওয়ার এক্স আছে তো? হ্যাঁ স্যার। এবার দেখো এখানে এক্স ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু কত লেখা হয়েছে? জেড। তাহলে এই পরের লাইনেই দেখো, এটার ঠিক পরের লাইনে দেখো, cos স্কোয়ারটা cos স্কোয়ারই আছে, এই এক্স ই টু দি পাওয়ার এক্স এর পরিবর্তে আমরা জেড লিখেছি। আচ্ছা ঠিক আছে স্যার। আচ্ছা, ডিজেড বাই cos স্কোয়ার জেড তো, তা 1 বাই cos স্কোয়ার মানে সেটাকে sec স্কোয়ার বলতে পারি, হ্যাঁ কি না? 1 বাই cos স্কোয়ার, 1 বাই cos মানে তো sec, তা 1 বাই cos স্কোয়ার মানে কত হবে? sec স্কোয়ার, sec স্কোয়ার হ্যাঁ স্যার। জেড ডিজেড। এবার আগের চ্যাপ্টারেই এটা করেছো, sec স্কোয়ার জেড ডিজেড, এটার ইন্টিগ্রেশন হবে tan z প্লাস সি। আবারও বলি, এটা ফর্মুলা, ইন্টিগ্রেশনের ফর্মুলা tan z প্লাস সি, এই প্লাস সিটা তো সবসময়ের জন্যই আসে, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। তা এই যে z, আমার তো অঙ্কটা z দিয়েছিল না, কি দিয়েছিল? x ই টু দি পাওয়ার x দিয়ে, z সমান কত? x ই টু দি পাওয়ার x, তাহলে এই z এর পরিবর্তে সেটা লিখে দেবো সবশেষে, x ই টু দি পাওয়ার x tan x ই টু দি পাওয়ার x প্লাস সি। এখানে এই অঙ্কটা শেষ। স্যার, হ্যাঁ বলো। স্যার এই কস স্কোয়ারটা ওটা কি আমরা বাইরে থেকে আনলাম? বাইরে থেকে কেন আনলাম? এই যে অঙ্কটা ছিল, এই যে অঙ্কটা ছিল, হ্যাঁ। ভালো করে লক্ষ্য কর, মিউট করবি না। এইখান হ্যাঁ। থেকে এই পর্যন্ত এই পুরোটার পরিবর্তে আমরা কি লিখতে পেরেছি? এই যে ডিজেড। ডিজেড, দেখ উপরে ডিজেড লেখা হয়েছে, ঠিক আছে? নিচে দেখ cos স্কোয়ার এক্স ই টু দি পাওয়ার এক্স ছিল, এই cos স্কোয়ারটা cos স্কোয়ারই আছে, এক্স ই টু দি পাওয়ার এক্সটা আমরা কি ধরেছিলাম? এক্স ই টু দি পাওয়ার এক্সটা কি ধরেছিলাম? জেড। জেড, ওই জন্য cos স্কোয়ার জেড। না স্যার, সেটা ও সরি, আমি এটা খেয়াল করিনি। ও উপরে অঙ্কটাই তো ওটা দেয়া আছে। এক্স্যাক্টলি। সরি স্যার, ওটা খেয়াল করিনি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা বাকিটা বুঝেছো? কারো অসুবিধা আছে কি? না স্যার, ঠিক আছে। ঠিক আছে চলো। ফর্মুলাগুলো মনে নেই তো স্যার, মানে ওই জন্যই ওই আসছে যেগুলো ফর্মুলাগুলো। দেখো, ফর্মুলা মুখস্থ করার হলে যেদিনকে মুখস্থ করবে সেই দিনটাই ম্যাক্সিমাম মনে থাকবে, তার পরের দিন থেকে আবার ভুলে যাবে। ফর্মুলা মুখস্থ করার থেকে ওই ফর্মুলাগুলো দিয়ে যে অঙ্কগুলো বলে যাচ্ছি, এই অঙ্কগুলো বারবার করে প্র্যাকটিস করো, দেখবে ডেরিভেটিভের ফর্মুলাও এমনি এমনি তোমার মাথায় চলে আসছে। বুঝলে? ডেরিভেটিভও ঠিক। হবে, ইন্টিগ্রেশনও হবে। অর্থাৎ ফর্মুলা মনে রাখার জন্য অঙ্ক করতে হবে বারবার, ফর্মুলা মুখস্থ করার জন্য মুখস্থ করে রাখলাম সেভাবে কিন্তু মুখস্থ হবে না। হবে, যেদিন মুখস্থ করবে তার পরের দিন আবার ভুলে যাবে। স্যার ঠিক আছে।
আচ্ছা, নেক্সট দেখো, যেগুলো দাগ দিয়েছি সব তো ধরে ধরে বোঝাতে পারবো না, তবে যেগুলো বেশি ইম্পর্টেন্ট বলে মনে করছি সেগুলোই আগে বুঝিয়ে দিচ্ছি, তারপরে দেখা যাক কি হয়। এই অঙ্কটা, এই 12 দাগের এই অঙ্কটা মানে প্রচন্ড ইম্পর্টেন্ট বাবু, প্রচন্ড। যত পারবে তত করবে এই অঙ্কটা, ঠিক আছে? আচ্ছা দেখো, এখানে অঙ্কটা এটা দেওয়া আছে, dx বাই sin x মাইনাস a ইন্টু sin x মাইনাস b। অঙ্কটা আমার এটা। এবারে আমরা এটাকে কি করছি দেখো, dx বাই এটা উপরে দেখো sin x মাইনাস a, ভালো করে এই জায়গাটা লক্ষ্য করবে, x মাইনাস a মাইনাস x মাইনাস b, এটা লিখে দিয়েছি। এটা কিন্তু অঙ্কে ছিল না, তাও লিখে দিয়েছি। কিন্তু আলটিমেট এই ভিতরের ফার্স্ট ব্র্যাকেটটা যদি উঠে যায়, তাহলে এই মাইনাস আর এই মাইনাসে কি হয়ে যাবে, এটা প্লাস হবে, হ্যাঁ কি না? একটু সাড়া দাও এটায়। হ্যাঁ স্যার। হবে। এইবারে লক্ষ্য করে দেখো, এই এক্স এর আগে প্লাস আছে আর এই এক্স এর আগে মাইনাস আছে। ধরে নাও এই ব্র্যাকেট গুলো নেই, ব্র্যাকেটটা তুললেই তবেই না এই মাইনাসটা আর এই মাইনাসটা প্লাস হলো। এইবারে এর আগে প্লাস আছে আর এই এক্স এর আগে কি আছে, মাইনাস আছে, তাহলে এই এক্স আর এই এক্স কেটে যাবে, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। ওকে, তাহলে সাইন বি মাইনাস এ, এটা উপরে লেখা হলো, আলটিমেট কি লেখা হয়েছে, সাইন বি মাইনাস এ, হ্যাঁ কি না? যেহেতু এই বি মাইনাস এটা উপরে লেখা হয়েছে অতিরিক্ত করে, এটা কিন্তু অঙ্কে ছিল না, তাই জন্য নিচে একটা সাইন বি মাইনাস এ গুণ করে দেওয়া হয়েছে। অর্থাৎ এই সাইন বি মাইনাস এ আর এই সাইন বি মাইনাস এ যদি কেটে যায়, তাহলে আলটিমেট এটাই পড়ে থাকে। দেখো তো এটাকেই এভাবে করে লেখা যায় কিনা? হ্যাঁ স্যার। কারো অসুবিধা আছে? এই জায়গাটাই কিন্তু অঙ্কের ফার্স্ট মোচড়টা আছে। এই জায়গাটা বুঝতে পেরেছো কিনা বলো? বাকিরা, প্রবীর? ডিএক্সটা ডিএক্সটা ডিএক্স এর মতো থাক, ডিএক্সটা উপরে থাকা যা, পাশে থাকা তাই। পাশে আছে মানেই উপরে আছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে স্যার, বুঝেছি। এইবার এইটুকু বোঝা গেছে। এরপরে এই যে সাইন, একটা কথা ছিল স্যার, নিশ্চয়ই নিশ্চয়ই এই যে বলো। মাইনাসটা কোথা থেকে আনলাম, মানে উপরে মাইনাসটা আনলাম এই মাইনাসটা কোথা থেকে আনলাম বাবু, এটা হচ্ছে এই যে দেখো নিচে দুটো ফ্যাক্টর আছে, সাইন এক্স মাইনাস এ, সাইন এক্স মাইনাস বি। এইবারে এই ধরনের অঙ্কে আমি বলতাম, এই ধরনের অঙ্কে আমার প্রথম উদ্দেশ্য হবে এই দুটো ফ্যাক্টরকে হয় প্লাস আকারে উপরে লিখবো, না হলে মাইনাস আকারে উপরে লিখবো। ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করবে এই জায়গায়। ঈশিতা তো? হ্যাঁ স্যার। বাবু এই জায়গাটা লক্ষ্য কর, যদি এখানে মাইনাস না দিয়ে প্লাস দেওয়া হতো, তাহলে দেখতো এক্সটা কি কাটতো না কাটতো না? না স্যার, কাটতো না। তার মানে আমাকে এক্স রাখা যাবে না। এক্সটা যদি না রাখতে চাই, তাহলে এখানে কোন সাইন আনতে হবে? মাইনাস সাইন আনতে হবে। দ্যাট ইজ ভাই এখানে মাইনাস বসানো হয়েছে। এইবারে এখানে তো মাইনাস বসিয়ে দিয়েছি, এক্সটাও তার মানে কেটে যাচ্ছে, তাহলে আলটিমেট পড়ে থাকছে কি, এই মাইনাস আর এই মাইনাসে প্লাস বি আর এই মাইনাস, তার মানে সাইন বি মাইনাস এ। যেহেতু উপরে সাইন বি মাইনাস এ লেখা হয়েছে, এটা লেখা যা আর সাইন বি মাইনাস এ লেখা তাই তো। যেহেতু উপরে সাইন বি মাইনাস এ লেখা হয়েছে, অতিরিক্ত ছিল না তাও লেখা হয়েছে, তার জন্য নিচেও একটা সাইন বি মাইনাস এ গুণ করে দেওয়া হয়েছে। বল এবার বুঝলি কিনা? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। কেন প্লাস দেওয়া হয়নি সেটা বোঝা গেছে? হ্যাঁ 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 স্যার, বুঝতে পেরেছি। ওকে, নেক্সট এবার দেখো, যেহেতু তোমরা এবার আমাকে কেউ একটা বলো তো, এই যে সাইন বি মাইনাস এ, শুধু এইটুকু দেখো, সাইন বি মাইনাস এ এখানে কোনো এক্স নেই তো, তার মানে এই পুরো জিনিসটাই কনস্ট্যান্ট হিসাবে বলতে পারি তো। এ বি এগুলোকে কনস্ট্যান্ট হিসাবে গণ্য করা হয়, এক্স ওয়াই জেড এগুলো ভ্যারিয়েবল, চলরাশি। তাহলে বলো তো সাইন বি মাইনাস এ এটা কনস্ট্যান্ট, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার, কনস্ট্যান্ট হবে। ভেরি গুড। এটা যদি কনস্ট্যান্ট হয়, ইন্টিগ্রেশনের নিয়ম অনুযায়ী কনস্ট্যান্ট সবসময় ইন্টিগ্রেশনের বাইরে চলে আসে, ওই জন্য দেখো এটাকে ইন্টিগ্রেশনের বাইরে রেখে দেওয়া হয়েছে, এই যে আগে চলে এসছে। বোঝা গেছে এই পর্যন্ত? হ্যাঁ স্যার।
ভেরি গুড। এইবারে এই এক্স মাইনাস এটাকে ক্যাপিটাল এ আর এক্স মাইনাস বিটাকে ক্যাপিটাল বি ভাবো, আমি ধরতে বলিনি, বলেছি ভাবো, এটা ক্যাপিটাল এ এটা ক্যাপিটাল বি, তাহলে এটা আলটিমেট কি দাঁড়ালো, সাইন এ মাইনাস বি, হ্যাঁ কি না, সাইন এ মাইনাস বি, কি তাই তো? হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ। সাইন এ মাইনাস, এই দেখো এখানে লেখাও আছে সাইন এ মাইনাস বি, তাহলে সাইন এ মাইনাস বি এর ফর্মুলাটা কি, এইখানে লেখা আছে দেখো, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, সাইন বি। এটা প্লাস হবে না, এটা মাইনাস হবে, সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। ঠিক একইভাবে এখানে ফর্মুলাটাকে ব্রেক করা হয়েছে, দেখো সাইন এ, এ মানে কত, এক্স মাইনাস এ, সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। বলো বুঝলে কিনা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ওকে, নেক্সট দেখো, আগের দিনের যে অঙ্কগুলো করিয়েছিলাম সেখানে আমি বলেছিলাম উপরে যোগ বিয়োগ দিয়ে থাকবে এবং নিচে গুণ আকারে থাকবে বা একটাই টার্ম থাকবে, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, এই নিচেরটাকে প্রত্যেকটার নিচে রাখবো, এই নিচেরটাকে প্রত্যেকটার নিচে নিচে রাখবো। তাহলে দেখো এই সাইন এক্স মাইনাস এ কস এক্স মাইনাস বি এর নিচে যদি সাইন এক্স মাইনাস এ সাইন এক্স মাইনাস বিটাকে রাখা হয়, তাহলে দেখো তো এটা আর এটা কেটে যাবে না, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। তাহলে cos x মাইনাস বি হ্যাঁ স্যার, বাই হ্যাঁ। cos x মাইনাস বি বাই সাইন x মাইনাস বি, cos বাই সাইন এটা কত হবে, cot x মাইনাস বি, ঠিক কি না? হুম। ওকে, নেক্সট এটার নিচে যদি এটাকে রাখা হয়, এটার নিচে এটাকে রাখা হলে দেখো সাইন x মাইনাস বি আর সাইন x মাইনাস বি কেটে যাবে, তাহলে কি cos x মাইনাস এ, আচ্ছা, হ্যাঁ। cos x মাইনাস এ আর সাইন x মাইনাস এ, উপরে cos নিচে সাইন, তার মানে এটা cot x মাইনাস এ, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। এটা cot x মাইনাস এ, ঠিক তো? এইবারে ইন্টিগ্রেশনের নিয়ম কি, ইন্টিগ্রেশন যদি যোগ বিয়োগের মধ্যে থাকে তাহলে প্রত্যেকটার উপর আলাদা আলাদা অ্যাপ্লাই হবে। তাহলে দেখো ইন্টিগ্রেশন cot x মাইনাস বি এর উপরে অ্যাপ্লাই হয়েছে, ইন্টিগ্রেশন cot x মাইনাস a এর উপরে অ্যাপ্লাই হয়েছে। এরপরে আমরা সাবস্টিটিউট করব, এতক্ষণ কিন্তু সাবস্টিটিউট করিনি, এতক্ষণ যা ছিল সেটাকে নিয়েই কাজ করছিলাম। এরপরে সাবস্টিটিউট করব যে x মাইনাস বিটাকে যদি z ধরি, তাহলে এই বাঁ দিকেরটাকে যদি ডেরিভেটিভ করা হয় সেটা কি হবে, x এর ডেরিভেটিভ মানে 1, বিটা তো কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের ডেরিভেটিভ শূন্য হয়, তাহলে 1 পাশে একটা dx, তাহলে 1 ইন্টু dx মানে কত হবে, সেটা শুধু dx হবে, তাহলে বাঁ দিকে dx আর ডান দিকে z এর জন্য dz। একইভাবে x মাইনাস এটাকে যদি t ধরা হয়, তাহলে বাঁ দিকে dx আর ডান দিকে কি হবে dt, তাহলে এই দুটো একসাথে করো তো, দুটো একসাথে করলে কি হবে দেখো, cos z dz মাইনাস cos t dt। এবার cos এর ডেরিভেটিভ, এই cos এর ইন্টিগ্রেশন আগের চ্যাপ্টারে তোমরা শিখে এসছো, cos এর ইন্টিগ্রেশন হয় sin, cos এর ইন্টিগ্রেশন হয় sin। এই দেখো এখানে log mod sin z, log mod sin t, যেহেতু এটা z দিয়েছিল তাই এখানে sin z, যেহেতু এখানে t দিয়েছিল তাই এখানে sin t প্লাস c। এবার z আর t দিয়ে তো আমার অঙ্কটা ছিল না, ছিল আমার x মাইনাস b আর x মাইনাস a দিয়ে, তাই z এর জায়গায়, এই z এর জায়গায় x মাইনাস b আর এই t এর আবার জায়গায় আগের ভ্যালুগুলো x বসিয়ে মাইনাস দিতে হবে। একদম একদম আগে যে ভ্যালুটা ছিল সেটা বসিয়ে দিতে হবে। এই অঙ্কটা যতবার পারবে ততবার প্র্যাকটিস করে রাখবে, এই অঙ্কটা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, ওকে স্যার। ঠিক আছে? হুম। ওকে, নেক্সট চলো। দেখো এইখান থেকে একটা ছোট্ট ছোট্ট করে আমরা শিখবো, দেখো dx বাই, খুব ইম্পর্টেন্ট এই ফর্মগুলো, dx বাই বাইরে যেটা আছে, বাইরে 1 মাইনাস এক্স স্কোয়ার রুট আন্ডার 1 মাইনাস এক্স স্কোয়ার, অর্থাৎ বাইরে যেটা আছে ভিতরেও সেটা আছে, যদি এরকম থাকে তাহলে এক্স এর জায়গায় সাইন ধরবো, সাইন ধরে পুরো অঙ্কটা করে নিয়ে যাব, ঠিক আছে? এইগুলো জাস্ট বলে বলে দিয়ে যাচ্ছি, অঙ্কটা দেখে নিও, অঙ্কটা তোমাদের আশা করি প্রবলেম হবে না, ফর্মুলা জানলে অঙ্কটা প্রবলেম হবে না, ফর্মুলাটা দেখে দেখেই অঙ্কগুলো দেখবে নয়। নেক্সট দেখো
তাহলে এই যে প্যাটার্নটা এক্ষুনি বললাম, এই প্যাটার্নটা কিন্তু ডিএক্স বাই বাইরে যেটা থাকবে রুট আন্ডার ভিতরেও সেটা থাকবে, তার জন্য কিন্তু এক্স ইকুয়াল টু সাইন থিটা ধরবো। ঠিক আছে, একইভাবে এটা লক্ষ্য করে দেখো, ডিএক্স বাই রুট আন্ডার দুটোর মাথাতেই রুট আছে, একটার মাঝে মাইনাস আর একটার মাঝে প্লাস আর এদের মাঝখানে মাইনাস। লক্ষ্য করে দেখো এগুলো এক একটা ফর্ম, কিন্তু দুটোতেই রুট, দুটোতেই সেম জিনিস, কিন্তু একটার মাঝে মাইনাস আর একটার মাঝে প্লাস, আর এই দুজনের মাঝখানে আবার মাইনাস। যদি এরকম থাকে তখন কিন্তু যেভাবে করণী নিরসন করে না, করণী নিরসন করার মতো আগে করণী নিরসন করে নিতে হবে। অর্থাৎ নিচেরটা যেহেতু মাইনাস আছে, যেহেতু এখানে মাইনাস আছে অঙ্কটাতে, তাই এই প্লাস দিয়ে উপর নিচে গুণ করে দিতে হবে। গুণ করে দিয়ে যেভাবে করণী নিরসন করে ওভাবে করণী নিরসন করো, তারপরে পুরো অঙ্কটা করতে পারবে। অর্থাৎ এই ধরনের অঙ্ক থাকলে শুরুতে আমাকে করণী নিরসন করতে হবে। ঠিক আছে, তোমরা তোমাদের মতো করে আমি যা বলছি সেগুলো খাতায় বাংলায় হোক ইংরেজিতে হোক গোষ্ঠীপিণ্ডি যাতে পারো তাতে লিখে নাও। ঠিক আছে, হ্যাঁ স্যার। আচ্ছা, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট যদি কোয়াড্রেটিক থাকে। বাবু, এই জিনিসটা সব থেকে ইম্পর্টেন্ট আমি বলবো। দেখো অঙ্ক ছিল এটা, মন দিয়ে আগে শুনে নাও, দেখে নাও, তারপরে কাজ হবে। অঙ্ক ছিল এটা, প্রথম কাজ হবে এক্স স্কোয়ারের সঙ্গে কোনো কিছু এটা দেখো দ্বিঘাত কিনা। প্রথমে এক্স স্কোয়ার, তারপর এক্স, তারপরে এক্স নেই, অর্থাৎ এটা দ্বিঘাত। প্রথমে স্যার। এই জাতীয় অঙ্ক যদি থেকে থাকে, আমার কাজ হবে এই এক্স স্কোয়ারের সঙ্গে যে সহগটা আছে সেটাকে কমন নিয়ে নেওয়া। দেখো এটাকে যদি কমন নেওয়া হয় তাহলে এক্স স্কোয়ার, এখানে 7x ছিল তা 7/6 হয়ে যাবে, এখানে 2 ছিল 2/6 হয়ে যাবে। ন্যাচারালি এই 2/6 টাকে কাটলে 1/3 পাবো আমরা। আর এই যে 6, এটা যদি বাইরে বেরিয়ে যায়, ইন্টিগ্রেশনের বাইরে কোন ধ্রুবক তো বাইরেই বেরিয়ে যাবে, তাহলে সেটা 1/6 হবে। আলটিমেট আমি এটা পেলাম, এটাকে হয় a প্লাস বি হোল স্কোয়ার, না হয় a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলায় সাজিয়ে নিতে হবে। কি করে সাজাবো? দেখো এক্স স্কোয়ারটা এক্স স্কোয়ার থাকবে, এই জায়গাটা মন দিয়ে দেখো, আমি পুরো অঙ্কটা দেখাবো না, জাস্ট এইটুকু দেখিয়ে দেবো। এই জায়গাটা মন দিয়ে দেখো, এক্স স্কোয়ারটা এক্স স্কোয়ার থাকবে। নর্মালি কি হয়, এ স্কোয়ার প্লাস 2ab, তাহলে এখানে দেখো 2 লেখা হয়ে গেছে। এ মানে কার কার কাজ এখানে, এ মানে এক্স, এক। বি, বিটাকে এমন ভাবে চুজ করতে হবে যাতে করে এটা 7/6 আসে, কারণ এখানে তো 7/6 আছে। আমি এই টার্মটাকেই দেখো গুছিয়ে এভাবে লিখেছি। তুমি লক্ষ্য করে দেখো 2 আর 12 কাটলে কত হয়, 6, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। তাহলে x ইন্টু 7/6, এটাকেই আমি দেখো 2 ইন্টু x ইন্টু 7/12 লিখেছি। তাহলে এই ফর্মটা কেমন হলো, 2ab, তাহলে b এর কাজটা কে করছে, 7/12, তাহলে 7/12 তার স্কোয়ার। তাহলে দেখো তো এই 7/12 তার স্কোয়ার এটা কিন্তু আমার হাতে ছিল না, ওর জন্য দেখো সব শেষে মাইনাস সাইন দিয়ে এই 7 স্কোয়ার মানে কত 49, আর 12 স্কোয়ার মানে কত 144, দেখো এটা বিয়োগ করে দেওয়া হয়েছে। আর এই 1/3টা কোত্থেকে এসছে, এই যে 1/3, ওই তো এখানে। এই 1/3, এই 1/3টাই চলে এসছে এখানে। ব্যাস, এটুকুই আমার অঙ্ক। সব সময়ের জন্য কোয়াড্রেটিক যদি পাও, কোয়াড্রেটিক ফার্স্ট কাজ খাতায় পারলে লিখে নাও, বারবার বলছি এই ফর্মগুলোই তোমাদের কাছে ইম্পর্টেন্ট। 1 নাম্বার কাজ হবে দেখা যে এক্স স্কোয়ারের কোনো সহগ আছে কিনা। যদি কোনো সহগ থাকে তাহলে সেটাকে কমন নিয়ে নাও, কমন নিয়ে ইন্টিগ্রেশনের বাইরে বের করে দাও, এটা ফার্স্ট কাজ। সেকেন্ড কাজ কি হবে, এই হোল জিনিসটার এক্স এর আগে কি সাইন আছে সেটাকে লক্ষ্য করো। এক্স এর আগে যদি প্লাস থাকে তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার, যদি মাইনাস থাকে তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার। এই জায়গাটায় যদি প্লাস আছে তাই এ প্লাস বি হোল স্কোয়ার, এই জায়গাটায় যদি মাইনাস থাকতো তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলায় এটাকে ভাঙা। ব্যাস, এটুকু করে নেওয়া মানে তোমার বাকি কাজটা ফর্মুলায় পড়ে যাবে, আর কিচ্ছু করতে হবে না। এই যে এত হাবজি গাবজি দেখছো, এটা পুরোটাই ফর্মুলা, তোমরা একটু বাড়িতে দেখলেই বুঝতে পারবে। এখানে সময় খুব সীমিত, তাই পুরোটা ইলাবোরেট করছি না। ঠিক আছে, বাড়িতে আগে দেখো, যদি কোনো সমস্যা হয় পরের দিন অবশ্যই আমি বলে দেবো।
ঠিক। আচ্ছা, দাঁড়াও, আর কোনো তেমন ইম্পর্টেন্ট অঙ্ক আছে কিনা একটু দেখে নিই। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। 32, এক্ষেত্রে দেখো বাইরে আছে লিনিয়ার 1 - x, ভিতরে আছে 1 - x²। এটা খুব ইম্পর্টেন্ট, এটাও একটা ফর্ম, এই ফর্মটাও পরীক্ষায় আসে। বাইরে আছে দেখো কোনো স্কোয়ার নেই 1 - x, ভিতরে আছে রুট, ভিতরে বলতে রুটের ভিতরে, রুটের ভিতরে আছে 1 - x²। এক্ষেত্রে কি করতে হবে, বাইরেরটাকে 1/z ধরতে হবে। এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে এই বাইরেরটাকে 1/z ধরবো আমরা। আমরা এতক্ষণ z ধরে আসছিলাম, এটাকে ধরতে হবে 1/z। ব্যাস, বাকি অঙ্কটা দেখলে বুঝতে পারবে, আমি ধরাগুলো বলে বলে যাচ্ছি যে কোন অঙ্কে কি জিনিসটাকে ধরতে হবে, কি জিনিস দিয়ে সাবস্টিটিউট করতে হবে। ঠিক আছে? এটা প্রচন্ড ইম্পর্টেন্ট 36-এর। দেখো ইন্টিগ্রেশনের পরীক্ষায় ইন্টিগ্রেশন থাকবে আর সাবস্টিটিউশন থেকে কোনো অঙ্ক থাকবে না, এটা ভুল ধারণা। তবে হ্যাঁ, তোমরা ছোটবেলায় যেরকম সমাধান করা শিখেছিলে, সমাধান অনেকভাবে করা যেত, কিন্তু পরীক্ষার প্রশ্নপত্রে বলা থাকতো না অপনয়নে করতে হবে না বর্জ্যগুণনে করতে হবে, না পরিবর্ততে করতে হবে, না প্রতিস্থাপনে করতে হবে, কিচ্ছু বলা থাকতো না। তো এই ক্ষেত্রেও তোমাদেরকে বলা থাকবে না, ইন্টিগ্রেশনটা শুধু দেওয়া থাকবে, তোমরা তোমাদের সুবিধা মতো যেটা পারবে সেটা দিয়ে করবে। আগের দিন আমরা নর্মাল ইন্টিগ্রেশন শিখেছি, আজকে সাবস্টিটিউশন শিখলাম, এর পরের দিন শিখবো ইন্টিগ্রেশন বাই পার্টস। অর্থাৎ এই তিনটের যেটা দিয়ে সহজ মনে হবে সেটা দিয়েই করবে। একটা ইন্টিগ্রেশন যে কোনো ভাবেই করা যায়, কিন্তু কে কোন পদ্ধতিটা অবলম্বন করছো তার উপরে সেই অঙ্কটা সহজ বা কঠিন হবে সেটা ডিপেন্ড করে যায়। একটা অঙ্ক হয়তো সাবস্টিটিউশন দিয়ে খুব সহজ হয়ে যেত, কিন্তু সেটাকে নর্মাল ওয়েতে করতে গেলে হয়তো প্রচন্ড কঠিন হয়ে যাবে, জটিল হয়ে যাবে। অর্থাৎ অঙ্কগুলোকে এভাবেই প্র্যাকটিস করতে হবে, তোমাদের বইতে করে দেওয়া অঙ্কগুলোকে এভাবেই প্র্যাকটিস করতে হবে যে অঙ্ক দেখেই আমি বুঝতে পারবো এটা সাবস্টিটিউশন দিয়ে হবে কি এটা বাই পার্টস দিয়ে হবে। বোঝাতে পারলাম? ইন্টিগ্রেশনের শুরুর দিকের চ্যাপ্টার এগুলো, অতএব এই শুরু থেকেই বিশেষ করে সাবস্টিটিউশন প্রচন্ড ভালো করে প্র্যাকটিস করো। আর এই 36-এর দাগের অঙ্কটা সত্যিই খুব ইম্পর্টেন্ট, এটা আগে বাড়িতে দেখো। সবটাই তো আজকের কি কি ধরতে হবে বা কি কি সাবস্টিটিউট করতে হবে সেগুলো তো বলে বলে দিলাম, এটা আগে পুরোটাই বাড়িতে দেখো, যদি কোনো সমস্যা হয় পরের দিন আমাকে জানিও। ব্যাস, এই চ্যাপ্টারের যা অঙ্ক মোটামুটি দেখানোর মতো সেগুলো দেখানো হয়ে গেছে। এই চ্যাপ্টারের অঙ্ক বিশদ বিশেষ আর তেমন কিছু নেই, বা যেগুলো দাগ দিয়ে দিলাম স্পেশালি, তোমাদেরকে এটুকুই বলবো, স্পেশালি যেগুলো দাগ দিয়ে দিলাম সেই দাগ দেওয়া অঙ্কগুলো খাতায় করে ফেলো। এই দাগ দেওয়া অঙ্কগুলো খাতায় করে ফেলো, পরের দিনই আমি অ্যাসাইনমেন্টটা নিচ্ছি না, যেহেতু কিছু ডাউটস থাকতে পারে, পরের দিনই অ্যাসাইনমেন্টটা নেব না। দাগ দেওয়া অঙ্কগুলো আগে করো, তারপরে দেখা যাক তোমরা, মানে অ্যাসাইনমেন্ট দেবো তারপরে কোনো একটা দিনে টাইম দেবো, সাবমিট করো। ঠিক আছে? তা আজকের যতটুকু বললাম তার মধ্যে কিছু সমস্যা আছে কিনা একটু পিডিএফটা স্ক্রল করে একটু দেখে নাও তো, দেখো তো ভালো করে আজকে যতটুকু বললাম তার মধ্যে কোনো সমস্যা আছে কিনা। তোমরা তোমাদের নিজেদের পিডিএফটা একটু স্ক্রল করে দেখে নাও। আছে কি তেমন কোনো সমস্যা? স্যার আপাতত নেই। স্যার, বলো বলো স্যার বলো। ওই যে প্রথম যে ফর্মুলা কটা আছে না, হ্যাঁ হ্যাঁ, ওখানে যে ওই সেকেন্ডটায় দেখুন, ওটা কি এক্স এক্স মোড, মানে বড় এইটা এক্স। এইটা 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 হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। দেখো, এটা ফর্মুলার খাতিরে লিখে রাখতে হয়। তোমাদের এমন কোনো অঙ্ক আসবে না যে এই এই জিনিসটাকে স্যাটিসফাই করছে না, আমি ওই জন্য আর এটা নিয়ে ঘাটাইনি বেশি। তোমরা এই ফর্মটা দেখবে, এই ফর্মটা দেখলেই এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে দেবে।
আচ্ছা, ঠিক আছে। বলছি স্যার 1 নম্বর ফর্মুলাটা আরেকবার একটু বলবেন? 1 নাম্বার ফর্মুলাটা কিছুই না বাবা, 1 নাম্বার ফর্মুলাটা dx বাই প্রথমে ভ্যারিয়েবল স্কোয়ার প্লাস কনস্ট্যান্ট স্কোয়ার যদি এরকম থাকে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তাহলে 1/a tan ইনভার্স x বাই a, এটা হবে। কিন্তু এই সেম জিনিসটাই যদি মাইনাস থেকে থাকে অর্থাৎ এটা, তাহলে হবে 1/2 এ log x মাইনাস a বাই x প্লাস a। অর্থাৎ এই দুটো দেখো অলমোস্ট সেম, শুধু মাইনাস আর প্লাসের পার্থক্য, প্লাস থাকলে tan আর মাইনাস থাকলে log। বোঝা গেছে না যাই? ওকে স্যার, ওকে স্যার, ওকে। আচ্ছা, ঠিক আছে, বলো আর কোনো এটায় আর কোনো সমস্যা আছে? হ্যাঁ স্যার, দেখতে হবে, দেখি। হ্যাঁ ডেফিনেটলি। তাহলে এবার বাড়িতে সেটা ভালো করে দেখো, পরের দিনই ইন্টিগ্রেশনের অ্যাসাইনমেন্ট করতে হবে না। যে কটা অঙ্ক দাগ দিয়ে দিয়েছি সে কটা অঙ্ক খাতায় টুকে রাখো, এবং ওই কটা অঙ্কই খুব ভালো করে দেখো যে কোনো সমস্যা আছে কিনা। যদি থাকে তাহলে আগে সামনের দিন আমি সেটাকে ক্লিয়ার করি, তারপরে অ্যাসাইনমেন্টের কাজ জমা নেবো। ঠিক আছে? আর আজকে